বাসর ঘরের দরজার সামনে মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি। গায়ে ভারী লাল রঙের লেহেঙ্গা আর ভুরি ভুরি গহনার ভারে বারবার নিচে নুইয়ে পড়ছি। এরপরও হাতের লাঠি ছাড়ছি না। কিছুতেই ওই অচেনা অজানা ছেলের সাথে সংসার করা যাবে না। বলা নেই কওয়া নেই, হুট করে ফ্যামিলি নিয়ে মেয়ে দেখতে চলে আসবে, আর কোনো রকম পছন্দ হয়ে গেলেই জোর করে বিয়ে পড়িয়ে বাসর ঘর অবধি টেনে আনবে। এর কোনো মানে হয় না। এসব উটকো নিয়ম আমি মানি না। জীবন দেব, তবু ইজ্জত দেব না। কিছুতেই আমি ওই লোকটার সাথে ফুলসজ্জা করতে পারবো না। আমি আয়ানা হায়াত মল্লিকা। মল্লিকা নামটা কিউট না? নামটা রেখেছে আমার আব্বু। আমার আব্বুর পছন্দ বরাবরই বেস্ট। আমি আমার আম্মু আব্বুর আদরের ছোট মেয়ে। সবে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পা দিয়েছি। পড়াশোনায় বেশ ভালো আমি, এমনটা আমার আব্বু বলে। তবে আমার মতে আমি খুব পচা ছাত্রী, পড়াশোনায় গোল্লা। অবশ্য পড়াশোনায় মেধাবী ছাত্রী না হলেও লেখালেখি করতে বেশ পছন্দ করি। অবসর সময় পেলেই লিখতে বসি। লেখিকা হিসাবে আমার খানিক নাম ডাকও আছে। গল্প পড়তে এবং লিখতে প্রচণ্ড ভালোবাসি। ইচ্ছে আছে লেখালেখিটাকে প্রফেশনালি রূপ দেওয়া। চেষ্টা করলে হয়তো পারবো। আমার আব্বুর ফুল সাপোর্ট আছে লেখালেখিতে, বাকিটা ওপরবেলা ভালো জানে। এবার আসি বিয়ের প্রসঙ্গে। বিয়েটা করেছি কেবলমাত্র আব্বুর সম্মানের কথা ভেবে। আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। ছেলেটাকে ঠিকঠাক চিনি না আমি, কেবল সরফরাজ আঙ্কেলকেই চিনি। বিজনেসের ব্যাপারে আব্বুর সাথে আলোচনা করতে উনি প্রায় আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন। ওখান থেকেই আমাকে ওনার ছেলের বউ হিসাবে ভালো লাগা। ওনার ছেলে নাকি প্রায় কিছুদিন হলেও জার্মান থেকে ফিরে এসেছে। আপাতত সরফরাজ আঙ্কেলের সাথে অফিসের কাজে জয়েন করেছে। ছেলেটাকে চোখের দেখাও দেখতে পারলাম না। দেখতে ভালো না খারাপ তাও পরখ করতে পারলাম না। ছেলেটাও কেমন মাথা মোটা, আমার সাথে আলাদা করে কথা বলতেও চাইলো না। কি আজব! এর কি নিজস্ব কোনো মতামত নেই? নিশ্চয়ই সেও আমার মতন চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। পৃথিবীর সব বাবা মারাই এক, সেম। ধুর বাবা, আর পারছি না ভারী লেহেঙ্গাটা সামলাতে। হতচ্ছাড়া বরটা তো আসছেই না। আসলে না হয় মাথাটা ফাটিয়ে ফ্লোরে চিৎ করে শুয়ে রাখতাম। এরপর বেশ নিশ্চিন্তে লেহেঙ্গার গহনা খুলে শান্তির একটা ঘুম দিতাম। আজ সকাল থেকেই বেশ ধকল যাচ্ছে আমার ওপর। ভার্সিটি থেকে বাড়ি ফিরেই সেজেগুজে ছেলেপক্ষের সামনে বসতে হলো। দেখা দেখি সেরে বিয়ে করে কান্নাকাটির পর্ব শেষ করে বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এলাম শ্বশুর বাড়িতে। এখন আবার ছোট ননদিনী আমাকে সং সাজিয়ে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেল। ঢং করে আবার দুধের গ্লাসও দিয়েছে বরকে খাওয়াবো বলে। আদিক্ষেতা দেখে বাঁচি না বাবু। বাসর রাতে দুধ খাওয়ার কি আছে? ছেলে কি ছোটবেলায় দুধ খেয়ে মানুষ হয়নি? ধুর বাবা, এসবের চাপে পড়ে নীলের সাথে কথা বলতেও ভুলে গেছি। ইস, নীল নিশ্চয়ই খুব রাগ করে আছে আমার ওপর। কি করব, বিয়ে করতে করতে তো সময়ই পাইনি নীলকে কর করার। আচ্ছা, ব্যাপার না, ওই হতচ্ছাড়া বরের মাথা ফাটিয়ে না হয় নীলের সাথে একবার কথা বলে নেব। আমি জানি আমার ক্রাশ বয়টা বেশ রাগ করে আছে আমার ওপর। কলটা রিসিভ করেই তেজি কণ্ঠে কথা বলবে আর ঝাঁঝালো গলায় বলবে, সারাদিন কি এমন কাজে ব্যস্ত ছিলে তুমি, যার জন্য আমাকে একটাবারও কল দেওয়ার সময় পাওনি? তখন আমিও মুখটা ফুলিয়ে আমার বিয়ের কথাটা বলে দেব। নিশ্চয়ই নীল আমার ব্যস্ততার কারণটা বুঝবে। পরক্ষণেই মল্লিকা লাঠিটা হাত থেকে ফেলে দিয়ে জিভ কেটে মাথায় হাত দিয়ে বলল, ও সিট, বিয়ের কথা বললে তো নীল আরও খেপে যাবে। বলা যায় না, হয়তো আমাকে এই বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে, নয়তো আমাকে গলা টিপে মেরে ফেলবে। না না, কিছুতেই নীলকে বিয়ের কথাটা জানানো যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে। এর মাঝেই দরজায় কয়েকটা টোকা পড়ল। মল্লিকা তাড়াহুড়ো করে লাঠিটা হাতে নিয়ে মনে মনে অজস্র সাহস সঞ্চার করে দরজার খিলটা খুলে চোখ জোড়া বন্ধ করে যেই না লাঠিটা উপরে তুলবে, সামনের ব্যক্তির মাথায় আঘাত করতে যাবে, এর আগেই মিসেস অরুণিমা চেঁচিয়ে বলল, এই মল্লিকা, কি করছো কি? এভাবে লাঠি নিয়ে তেড়ে এলে কেন? মেরে ফেলবে নাকি আমায়? মল্লিকা চোখ জোড়া খুলে লাঠিটা হাত থেকে ফেলে দিয়ে ঢুলু ঢুলু কণ্ঠে বলল, না শাশুড়ি মা, আমি আপনাকে মারতে যাব কেন? আমি তো ঘুমাচ্ছিলাম। ঘুমের মধ্যে কেউ আমাকে বলছিল,
মল্লিকা, তাড়াতাড়ি শোয়া থেকে উঠে হাতে একটা লাঠি নিয়ে দরজার কিলটা খুলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মাথা ফাটিয়ে দিবি। আমিও তাই করছিলাম। কথাগুলো বলেই মল্লিকা একটা বড় হাই তুলে ফুলে সজ্জিত বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। পিছন থেকে মিসেস অরুণিমা শুকনো ঢোক গিলছে আর বিড়বিড় করে বলছে, নিশ্চয়ই মল্লিকার সাথে কোনো একটা আলগা জিনিস আছে। না হয় কেউ আবার ঘুমে এসব উটকো কথা শোনে নাকি? তাহলে কি আমার একমাত্র ছেলেটার কপাল পুড়ল? না না, এসব আমি কি ভাবছি? মল্লিকা খুব ভদ্র আর শান্ত সভ্য একটা মেয়ে, নিশ্চয়ই উল্টোপাল্টা স্বপ্ন দেখে এসব বলছে আর করছে। পর মুহূর্তে মিসেস অরুণিমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছেলেটা এখনো রুমে এলো না, নিশ্চয়ই অফিসের কাজে ব্যস্ত আছে। ফুলসজ্জার রাতেও কি এত ব্যস্ততা দেখাতে হবে? মল্লিকা নিশ্চয়ই রাগ করে ঘুমিয়ে গেছে। যাই, অন্তরকে ডেকে এনে রুমে দিয়ে যাই। ছেলেটাকে রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় খিল দিয়ে এরপর আমি নিশ্চিন্ত মনে ঘুমাতে যাব। কথাগুলো বলেই মিসেস অরুণিমা রুম থেকে বের হয়ে স্টাডি রুমের দিকে চলে গেল। মিসেস অরুণিমা রুম থেকে যাওয়ার সাথে সাথেই মল্লিকা শোয়া থেকে উঠে পা টিপে টিপে দরজার সামনে দাঁড়ালো। দরজার বাইরে কিছুক্ষণ উঁকি ঝুঁকি মেরে ঠাস করে দরজাটা লাগিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখ জোড়া বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বলছে, উফ বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। ভাগ্যিস শাশুড়িমা মুখ খুলেছে, না হয় লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিতাম। বড়সড় একটা কেলেঙ্কারি বেঁধে যেত। আর ঠিক টাইমে দুর্দান্ত একটা আইডিয়া মাথায় এসেছে বলেই ব্যাপারটাকে ধামাচাপা দিতে পারলাম, না হয় ভালোভাবেই ভেসে যেতাম। মল্লিকা কথাগুলো বলছে আর স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে মিসেস অরুণিমা স্টাডি রুমে ঢুকেই কিছুটা ভয় পেয়ে গেল। পুরো স্টাডি রুম ফাঁকা, কোথাও অন্তরকে দেখা যাচ্ছে না। তবে টেবিলের একপাশে অন্তরের ল্যাপটপটা পড়ে আছে। মিসেস অরুণিমা আর দেরি না করে দৌড়ে ছাদে চলে গেল। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অন্তর, পরনে তার লাল পাঞ্জাবি, দৃষ্টি তার নিচের দিকে। মিসেস অরুণিমা ধীর পায়ে হেঁটে অন্তরের পাশে গিয়ে দাঁড়ালো। অন্তর এখনো ওর পাশে দ্বিতীয় কারোর অস্তিত্ব টের পায়নি। মিসেস অরুণিমা শান্ত কণ্ঠে অন্তরের হাতে হাত রেখে বলল, আজকের দিনেও মন খারাপ করে রাখবে অন্তর? এতটা স্বার্থপরতা তোমাকে তো মানায় না। অন্তর নিচের দিকে তাকিয়ে গলা জড়ানো কণ্ঠে বলল, আমি এখনো তাকেই ভালোবাসি আম্মু, যাকে আমি প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেছি। তার চোখের প্রেমে পড়েছি। তাকে নিয়ে অনন্তকাল বাঁচার স্বপ্ন দেখেছি। তাকে নিয়ে কল্পনার জগতে হাজারবার পাড়ি দিয়েছি। তাকে আমি এখনো খুঁজি আম্মু, হয়তো একদিন পেয়েও যাব। মিসেস অরুণিমা বেশ গম্ভীর কণ্ঠে বললেন, এসব ভাবা পাপ অন্তর। তুমি এখন বিবাহিত, বউ আছে তোমার। সে তোমার জন্য অধীর আগ্রহ নিয়ে ফুলশয্যার খাটে বসে আছে, আর তুমি কিনা অন্য নারীর কল্পনায় ব্যস্ত। আমি তো বিয়ে করতে চাইনি আম্মু, তোমরা আমাকে বাধ্য করেছো। বাধ্যতার জাঁতাকলে পড়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। তোমরা হাতে ধরে মেয়েটার জীবন নষ্ট করলে। মিসেস অরুণিমা বেশ রেগে কড়া কণ্ঠে বলল, আমি অত শত বুঝি না অন্তর, তোমাকে এক্ষুনি তোমার রুমে যেতে হবে। আমি তোমাকে আদেশ করছি, আমার আদেশ তোমাকে মানতেই হবে। এই আদেশটা মানতে পারবো না আম্মু, ক্ষমা করো আমায়। অন্তর, প্লিজ আমাকে রাগিও না, তোমার আব্বু শুনলে খুব কষ্ট পাবে। তোমার এসব আচরণ এই মুহূর্তে একদম শোভনীয় নয়। তোমার ভদ্র আচরণের সাথে তোমার আব্বুর সম্মান জড়িয়ে আছে। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। অন্তর রাগ দেখিয়ে মিসেস অরুণিমার দিকে তাকিয়ে বলল, ওকে আম্মু, আমি তোমার আদেশ মানব, তবে একটা শর্তে। মিসেস অরুণিমা ভুরু যুগল খুঁজকে বলল, কি শর্ত? অন্তর এক নিঃশ্বাসে বলে উঠল, কালই আমাকে শহরে যাওয়ার পারমিশন দিতে হবে। মিসেস অরুণিমা খানিক চেঁচিয়ে বলল, তুমি কি করে ভাবলে অন্তর আমি তোমার এমন একটা অন্যায় আবদার রাখবো? তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি যদি যাওয়ার আবদারটা না করে মল্লিকাকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যাওয়ার আবদার করতে, তবেই আমি তোমার শর্ত মেনে নিতাম। কজ এই শর্তটাই আজকের দিনের জন্য শোভনীয় ছিল, বাট এই মুহূর্তে অন্য নারীকে দেখার জন্য তোমার যাওয়ার শর্তটা একদমই বেমানান। অন্তর খানিকটা মৃদু চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে আটকাতে পারবে না আম্মু, আমি কাল ভোরেই রওনা দেব। কথাগুলো বলেই অন্তর হনহনিয়ে ছাদ থেকে প্রস্থান করে সোজা ওর রুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। অন্তর কোমরে এক হাত গুজে সামনে চুলগুলো টানছে আর বিড়বিড় করে রাগ দেখিয়ে বলছে, একটা অজানা অচেনা মেয়ের সাথে একই রুমে রাত কাটাতে হবে?
ভাবতেই কেমন বিচ্ছিরি লাগছে। ও গড, কেন যে বিয়েটা করতে গেলাম? শুধুমাত্র আব্বুর সম্মানের কথা ভেবেই বিয়েটা করতে হলো। রুমে ঢুকেই প্রথমে মেয়েটাকে কয়েকটা শর্ত দিতে হবে। প্রথম শর্ত হলো মেয়েটা যেন আমার ধারের কাছেও না ঘেঁষে। দ্বিতীয় শর্ত হলো নাটক করে যেন আমাকে বর বর বলে গলায় না ঝোলে। আর তৃতীয় শর্ত হলো স্ত্রীর অধিকার চেয়ে যেন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান না করে। চতুর্থ শর্ত হলো আমার দিকে যেন প্রেম নজরে না তাকায়, চোখ দুটো সংযত করে রাখতে হবে। ব্যাস, আপাতত এই শর্তগুলোই এনাফ। পরে না হয় পরিস্থিতি বুঝে আরও কয়েক দফা শর্ত চাপিয়ে দেওয়া যাবে। কথাগুলো বলেই অন্তর দরজাটা ধাক্কা দিল। প্রথম ধাক্কাতেই অন্তর বুঝে গেছে দরজাটা ভিতর থেকে খিল দেওয়া। অন্তর বেশ রেগে কয়েকটা টোকা দিল দরজায়। মল্লিকার সাথে সাথেই ওয়াশরুম থেকে বের হয়ে নিচে পড়ে থাকা লাঠিটা নিয়ে দরজার সামনে দাঁড়ালো। মনে মনে অজস্র সাহস নিয়ে মল্লিকার দরজাটা খুলে চোখ দুটো বন্ধ করে অন্তরের মাথায় দিল এক আঘাত। সাথে সাথেই অন্তর মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মল্লিকা দাঁত বের করে হেসে অন্তরকে টানতে টানতে রুমের ভিতর ঢুকিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। দরজার খিলটা লাগিয়ে মল্লিকার লাঠিটা হাত থেকে ছুঁড়ে ফেলে বিশাল লেহেঙ্গাটার এক প্রান্ত ধরে পুরো রুম ঘুরে নাচছে আর লালা লালা করছে। অন্তর মাথায় হাত দিয়ে এক চোখ খুলে সব দেখছে। মল্লিকার লাঠির আঘাতে অন্তরের মাথায় তেমন চোট লাগেনি, তবে কপালের কিছু অংশ ফুলে গেছে। হুট করে এমন অঘটন হওয়াকে অন্তরের মাথাটা ঘুরে গিয়েছিল, তাই সে মাটিতে লুটিয়ে পড়ার ভান ধরেছে। অন্তর মাথায় হাত দিয়ে মল্লিকার কাণ্ড দেখছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, নিশ্চয়ই মেয়েটাও আমার মতন বাধ্য হয়ে বিয়ে করেছে, তাই আমার মাথা ফাটানোর প্ল্যান করেছে। যাই হোক, মেয়েটাকে আমার জন্য সুবিধেই করে দিল। কাল সকালে পুরো বাড়িতে হাঙ্গামা মাচিয়ে এই মেয়ের গুণকীর্তন ফাঁস করে তেজ দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যাব। তখন নিশ্চয় কেউ আমাকে আটকাতে আসবে না। দোষ তো মেয়েটাই তো এমন অঘটন ঘটালো। মেয়েটার ওপর সব দোষ চাপিয়ে আমি বাড়ি থেকে লাপাত্তা হয়ে যাব। এখন আপাতত আমাকে অভিনয়টা চালিয়ে যেতে হবে। এভাবেই ফ্লোরে চিত হয়ে পড়ে থাকি, সেন্সলেস হওয়ার ভান ধরে। অন্তর কথাগুলো বলছে আর এক চোখ দিয়ে মল্লিকাকে দেখছে। কালারিং লাইটের ঝাপসা আলোয় মল্লিকার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে মল্লিকাকে ঝাপসা আলোয় দেখতে খারাপও লাগছে না। যেমন হাইট তেমন স্লিম আর সুন্দরী। অন্তর আর চোখে জাস্ট এতটুকুই পরখ করতে পারল। মল্লিকা লেহেঙ্গা ধরে নাচতে নাচতে কিছুটা হাঁপিয়ে গেল। বেশ ক্লান্ত হয়ে মল্লিকা ফ্লোরে অন্তরের পাশে ধপ করে বসে পড়ল। মল্লিকা শয়তানি হাসি দিয়ে অন্তরের চুলে বিলি কাটছে আর বলছে, কেমন লেগেছে আমার পিটুনি মিস্টার হোয়াটেভার? নিশ্চয়ই ফুলসজ্জার শখ মিটে গেছে। কথাগুলো বলে মল্লিকা একটু ঝুঁকে অন্তরকে ভালো করে পরখ করে বলল, দেখো দেখো, ঢং করে আমার শাড়ির সাথে ম্যাচিং করে লাল পাঞ্জাবিও পরেছে, বডিতে আবার পারফিউমও মেখেছে। ভেবেছে পারফিউমের ঘ্রাণে আমি মাতাল হয়ে ওনার শরীরে হামলে পড়ব। বয়ে গেছে আমার তোর মতন মাথা মোটার গায়ে হামলে পড়তে। আমার এত শখ নেই বাপু তোর সাথে ফুলসজ্জা করার। কথাগুলো বলেই মল্লিকা অন্তরের মুখটা দেখার জন্য উঁকি ঝুঁকি মেরে বলছে, হতচ্ছাড়াটাকে এমনভাবে মেরেছি ফ্লোরে শটান চিত হয়ে পড়ে গেছে। চেহারাটাও দেখতে পাচ্ছি না, কেবল মাথাটা দেখা যাচ্ছে। মল্লিকা কিছুটা ভাব নিয়ে আবারও বলল, আমার মতন সুন্দরী মেয়ের সাথে এই ছেলে একদমই যায় না। আমাকে বিয়ে করবে আমাদের এলাকার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, যার নাম নীল। উফ, আমার ড্রিম বয়। নীলের সাথে আমার ভীষণ যায়। ব্যাপার না, দ্বিতীয়বার বিয়ে করলে আমি নীলকেই বিয়ে করব। মল্লিকা একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, যাক বাবা, আমার কাজ শেষ। এবার নিশ্চিন্তে শাড়ি গহনা খুলে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিই। সাংঘাতিক টায়ার্ড আমি। কথাগুলো বলে মল্লিকা যেই না সোজা হয়ে দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়াতে যাবে, অমনি লেহেঙ্গায় পা জড়িয়ে ধপ করে অন্তরের পিঠের ওপর লেপটে গেল। অন্তর ব্যথায় ছটপট করছে। দাঁতের ওপর দাঁত চেপে অন্তর ব্যথা সহ্য করে নিচ্ছে। ব্যথার চিৎকারে আর্তনাদ প্রকাশ করতে ইচ্ছে করছে তার। এরপরেও সে মুখ খুলছে না, না হয় তাকে ধরা পড়ে যেতে হবে আর মল্লিকার সাথেও রেশারেশিতে জড়িয়ে যেতে হবে। সে আপাতত এসব উটকো ঝামেলায় পড়তে চাইছে না। মল্লিকার মনের খবর জানতে চাইছে সে। অন্তর মুখ চেপে ধরে রেখেছে আর মিনমিন করে বলছে,
এই উগান্ডার হাতিনির খবল থেকে আমাকে বাঁচা ওপরবালা, আমাকে পুরো পাউডার বানিয়ে দিয়েছে। নড়তেও পারছি না, চড়তেও পারছি না, মাথার সাথে সাথে পুরো শরীরটাও অসাড় হয়ে আসছে। কিভাবে এই হাতিনিকে আমার ওপর থেকে সরাবো? প্লিজ কোনো একটা পথ দেখাও। কোনো রকমে আজকের রাতটা কাটাতে পারলেই হলো, কাল সকালেই আমি মানে কেটে পড়বো। মল্লিকা অন্তরের পিঠের ওপর শুয়ে থুতনির এক হাত ঠেকিয়ে কিছু একটা ভাব নিয়ে মিনমিন করে বলছে, ছেলেটার শরীরটা তো বেশ নরম, ঠিক বিছানায় জাজেমের মতন। পিঠটাই এত নরম, তাহলে বুকটা নিশ্চয়ই শিমল তুলির মতন নরম হবে। মল্লিকা এবার থুতনি থেকে হাত সরিয়ে অন্তরের পিঠের উপর বসে পড়ল। পিঠের উপর বসে মল্লিকা অন্তরের পুরো শরীরকে ঝাঁকাচ্ছে। ওইদিকে অন্তরের যাই অবস্থা। শেষ পর্যন্ত মল্লিকা খিলখিল করে হেসে অন্তরের পিঠে খুব জোরে জোরে উঠবস করছে আর বলছে, আহা কি আনন্দ! খুব ইচ্ছে ছিল সেন্স থাকা অবস্থায় ঠিক এমনভাবে ছেলেদের পিঠের ওপর উঠে লাফাতে আর নাকানি চোবানি খাওয়াতে। যাক বাবা, মাথা মোটা বরটা আমার ইচ্ছেটা 16 আনায় পূরণ করে দিল। কথাগুলো বলেই মল্লিকা প্রায় অনেকবার অন্তরের পিঠের ওপর ওঠবস করে সোজা দাঁড়িয়ে পড়ল। অন্তর এতক্ষণে কয়েকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দাঁত গিজগিজ করে মনে মনে বলল, দাঁড়া চুকলি, আজকের রাতটাই আমাকে যত পারিস চালা, কাল সকালের মধ্যেই তোর একটা বিহিত করব। এই বাড়ি থেকে উচ্ছেদ করব, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব, তোকে ঠিক মতন হেনস্থা করে এরপর আমি বাড়ি ছাড়বো। মল্লিকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মিটিমিটি হেসে গলার গহনা, হাতের বালা, কানের দুল, মাথায় রাউন্ড টিকলিটা খুলে কাবারের উপর রাখলো। লেহেঙ্গার ওপরের দোপাট্টাটা খুলে মল্লিকা খোপা খুলে যেই না চুলের ক্লিপগুলো সরাতে যাবে, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। মল্লিকা কয়েকটা শুকনো ঢোক গিলে মনে মনে বিড়বিড় করে বলল, আই এম ড্যাম শিওর দরজার ওপাশে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই দেখতে এসেছে ছেলেটা ঠিকঠাক মতন রুমে পৌঁছেছে কিনা। ও মা গো, এবার কি হবে আমার? আমি যে ভিতরে ভিতরে যে কুকর্ম করে রেখেছি, এখন তো সব ফাঁস হয়ে যাবে। উনি যদি ওনার ছেলেকে দেখতে চায়, তবে তবে কি বোঝাতে দেবো ওনাকে? না, এভাবে ভেঙে পড়লে চলবে না, কিছু একটা ভাবতে হবে। যে করি হোক শাশুড়ি মাকে এই রুমে ঢোকা থেকে আটকাতেই হবে। কথাগুলো বলেই মল্লিকা আয়নার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুখে ডেভিল হাসি ফুটিয়ে চুলগুলো এলোমেলো করে ঠোঁটের লিপস্টিকটা মুখে লেপটে দিল। চোখের কাজলগুলো এদিক সেদিক ছড়িয়ে মাথায় ছোট্ট একটা ঘোমটা টেনে ফ্লোরে পড়ে থাকা অন্তরকে ক্রস করে লাজুক ভঙ্গিতে দরজা খুলে মিসেস অরুণিমার দিকে তাকালো। মিসেস অরুণিমা মল্লিকার দিকে একবার তাকিয়ে কিছুটা সাই ফিল করে মিটিমিটি হেসে নিচের দিকে তাকিয়ে বলল, মল্লিকা, আমার ছেলেটাকে গ্লাসের দুধটা খাইয়েছ তো? মল্লিকা মুখটা বেঁকিয়ে ঢং করে বলল, জি শাশুড়ি আম্মু, দুধের গ্লাস পেয়ে তো আপনার ছেলে গড়গড় করে পুরো গ্লাস দুধ সাবার করে দিল। তলানিতে আমার জন্য এক ফোঁটা দুধও অবশিষ্ট রাখলো না। মিসেস অরুণিমা হাহা করে হেসে বলল, কাল সকালেই আমি তোমাকে 2 গ্লাস দুধ খাওয়াবো, কেমন? এখন যাও, রুমে গিয়ে আমার ছেলেটাকে ধন্য করো। কথাগুলো বলে মিসেস অরুণিমা নিজের রুমের দিকে যাচ্ছে আর মিটিমিটি করে হেসে মনে মনে বলছে, যাক বাবা, এখন আমার শান্তি। আমার গম্বার ছেলেটা ঠিক মতন মল্লিকার চোখ ধাঁধানো রূপে কাত হয়েছে। ওইদিকে মল্লিকা ঠাস করে রুমের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার ঘোমটাটা সরিয়ে মুখটা কালো করে মিনমিন করে বলল, দেখতে এসেছে ছেলে দুধ খেয়েছে কিনা। যত সব ন্যাকামো! এত বড় দামড়া ছেলের গ্লাস ভর্তি দুধ খেতে হবে না? ওনার ছেলের চেয়ে বয়সে আমি যথেষ্ট ছোট, তাই দুধটা আমিই খাবো। কথাগুলো বলে মল্লিকা বেডের পাশে থাকা ডেস্কের ওপর দুধের গ্লাসটা হাতে নিয়ে গড়গড় করে পুরো গ্লাস দুধ শেষ করে একটা বড় ঢেকুর তুলে বলল, আহ বাবা শান্তি, পেটটা একটু পুড়েছে। এবার ওয়াশরুমে গিয়ে লেহেঙ্গাটা চেঞ্জ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। কথাগুলো বলেই মল্লিকা কাবার থেকে নীল রঙের একটা শাড়ি বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। অন্তর মাথার ব্যথা সহ্য করতে না পেরে প্রায় 10 থেকে 15 মিনিট আগেই ঘুমিয়ে পড়েছে। মিসেস অরুণিমা এসে মল্লিকার সাথে কথা বলে গেছে, এসবের কিছুই অন্তর শোনেনি। প্রায় 20 মিনিট পর মল্লিকা ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালটা নিয়ে মুখ মুছতে মুছতে রুমে ঢুকে ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল। পরের দিন সকাল 8টা, দরজার খটখটানির আওয়াজে অন্তরের ঘুম ভাঙল। পিটপিট করে চোখ খুলে অন্তর নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো।
ফটাফট অন্তর মাথাটা ঝাঁকিয়ে ব্যথায় নাক মুখ কুঁচকে শোয়া থেকে উঠে বসে পড়ল। মাথার ব্যথায় অন্তর চোখ পর্যন্ত ঠিক করে খুলতে পারছে না, কপালের অনেকটা অংশ ফুলে গেছে। আরাম করে বসে অন্তর কপালের ফোলা জায়গাটায় ডান হাত দিয়ে ম্যাসাজ করছে। হুট করে অন্তরের কাল রাতের কথা মনে পড়ে গেল। অন্তর ফট করে চোখ জোড়া খুলে বসা থেকে দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে বেডের পাশে এসে দাঁড়ালো। মল্লিকা কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে। সে নিজেকে সম্পূর্ণ ঢেকে রেখেছে, কেবল চুলগুলো দেখা যাচ্ছে। অন্তর দাঁত কিরমির করে ডেস্কের ওপর রাখা পানির জগটা নিয়ে যেই না মল্লিকার গায়ের ওপর ঢালতে যাবে, এর আগেই দরজার খটখটের আওয়াজ দ্বিগুণ বেড়ে গেল। অন্তর ওর রাগটাকে কন্ট্রোল করে ডেস্কের ওপর পানির জগটা রেখে দ্রুত পায়ে হেঁটে দরজাটা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই মিসেস অরুণিমা আর অনন্যা হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল। অনন্যা হলো অন্তরের ছোট বোন। অন্তর মিসেস অরুণিমাকে উদ্দেশ্য করে জোরে জোরে চেঁচিয়ে উঠে বলল, আম্মু দেখো, ওই অসভ্য মেয়েটা আমার কপাল ফাটিয়ে দিয়েছে। ফার্স্ট দিনই মেয়েটা আমার সাথে এমন অবস্থা করেছে, এবার ভেবে দেখো সারা জীবন মেয়েটা আমার কি অবস্থা করবে। নিশ্চয়ই আমাকে মাটিতে ঢুকিয়ে দিয়ে আসবে। এই মেয়ের সাথে সারা জীবন আমার কাটানো সম্ভব নয়। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, এক্ষুনি। দয়া করে তোমরা আমাকে কেউ বাধা দিতে এসো না। মিসেস অরুণিমা আর অনন্যা তবদা লেগে দাঁড়িয়ে আছে। সত্যি সত্যি অন্তরের মাথাটা সাংঘাতিক ফুলে আছে। ওরা অন্তরের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। মিসেস অরুণিমা কিছুটা উদ্বিগ্ন হয়ে অন্তরের কপালে হাত দিয়ে বলল, মাথায় কিভাবে চোট লেগেছে অন্তর? অন্তর বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, কাল রাতে আমাকে যে মেয়েটার সাথে এই রুমে রেখে গেছো, সেই মেয়েটাই আমার মাথা ফাটিয়েছে। লাঠি দিয়ে আঘাত করেছে আমার মাথায়, মগজ ঘিলু সব নাড়িয়ে দিয়েছে। সারা রাত আমি সেন্সলেস অবস্থায় ছিলাম। মিসেস অরুণিমা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনন্যার তো চোখ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মল্লিকা কম্বলের তলায় শুয়ে শুয়ে ভয়ে কাঁপছে। অন্তরের প্রথম চিল্লাচিল্লির আওয়াজেই মল্লিকার ঘুম ভেঙে গেছে। মল্লিকা ভয়ে ডান হাতের তর্জনীর আঙুল কামড়াচ্ছে আর বিড়বিড় করে বলছে, কাল তো কিছু না বুঝে না শুনে এত বড় একটা কুকর্ম করে ফেললাম, অথচ এটাই মাথা থেকে বের হয়ে গেছিল যে কুকর্ম করার পর এর ফলটা কি হবে। পরিবারের সবাই ব্যাপারটাকে কিভাবে নেবে? নিশ্চয়ই এখন শাশুড়ি আম্মু খুব ক্ষেপে গিয়ে আমার আব্বুকে কল করে সব কুকর্ম ফাঁস করে দেবে। লজ্জায় আব্বুর মাথা নিচু হয়ে যাবে। আব্বু খুব কষ্ট পাবে, হয়তো আমার সাথে আর কথাই বলবে না, আমার থেকে মুখ ফিরিয়ে নেবে, ওই বাড়িতে আমাকে আর ঢুকতে দেবে না। মল্লিকা কিছুক্ষণ ভেবেচিন্তে আবারও বলল, না, এভাবে তো ভেঙে পড়লে চলবে না, পরিস্থিতি কন্ট্রোলে আনতে হবে। আমি যেহেতু ক্রাইম করেছি, এর থেকে বের হওয়ার উপায় আমিই বের করব। কথাগুলো বলেই মল্লিকা কম্বলটা মুখ থেকে সরিয়ে বড় একটা হাই তুলে শোয়া থেকে উঠে বসলো। চোখ দুটো বন্ধ করে রেখেছে মল্লিকা। ঘুমের ভান ধরে আছে সে। অন্তর অন্যদিকে ফিরে আসে, কিছুতেই সে মল্লিকার দিকে তাকাবে না। মিসেস অরুণিমা আর অনন্যা তেড়ে গেল মল্লিকার কাছে। অনন্যা মল্লিকার পাশে বসে মল্লিকাকে ঝাঁকিয়ে বলল, ভাইয়া এসব কি বলছে ভাবি? তুমি নাকি ভাইয়ার মাথা ফাটিয়ে দিয়েছো? মল্লিকা ফট করে চোখ জোড়া খুলে অবাক হওয়ার ভান ধরে মুখটা অসহায়ের মতন করে বলল, বুঝলাম না অনন্যা, কি বলছো এসব তুমি? মিসেস অরুণিমা তেজি কণ্ঠে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, এমন ভাব করছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না। তাহলে কি আমার ছেলেটা মিথ্যে কথা বলছে? মল্লিকা চটজলদি বিছানা ছেড়ে উঠে মিসেস অরুণিমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, সত্যি বলছি শাশুড়ি আম্মু, আমি কিছুই জানি না। বাই দ্য ওয়ে, আপনার ছেলে কি বলেছে আপনাকে? অনন্যা ক্ষেপে গিয়ে মল্লিকাকে বলল, তুমি আমার ভাইয়ার মাথা ফাটিয়ে দিয়েছো, কপালের অনেকটা জায়গা ফুলে আছে, মাথা ব্যথায় ভাইয়া সারা রাত সেন্সলেস হয়ে পড়েছিল। মল্লিকা মুখে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে বলল, এ মা, আমি এসব করেছি নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কই দেখি দেখি আমার হাজবেন্ডের কোথায় লেগেছে। কথাগুলো বলেই মল্লিকা অন্তরের মুখোমুখি দাঁড়ালো। অন্তর কপালে হাত দিয়ে চোখ জোড়া বন্ধ করে রেখেছে। মল্লিকা উঁকি ঝুঁকি দিয়ে অন্তরকে দেখার চেষ্টা করছে। ঠোঁট দুটো লাল আর নাকের একটু অংশ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না অন্তরের। ঠোঁট জোড়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মল্লিকা বিড়বিড় করে বলল, ছেলেটার ঠোঁট দুটো তো লাল কেন? দেখছি আমার ঠোঁটের চেয়েও বেশি লাল। নিশ্চয়ই ঠোঁটে লিপস্টিক মেখেছে আমাকে ইমপ্রেস করার জন্য।
লিপস্টিক, আলতা, কাজল লাগিয়ে ও আমাকে ইমপ্রেস করা যাবে না, বুঝেছিস মাথা মোটা? মল্লিকা বিড়বিড় করে আবার অন্তরের দিকে তাকালো। অন্তরের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মল্লিকা গলাটা ঝাঁকিয়ে শান্ত স্বরে অন্তরকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন, আমি কি আপনার কপালটা একটু দেখতে পারি? মল্লিকার ভয়েস শুনে অন্তরের গা জ্বলে যাচ্ছে। চোয়াল শক্ত করে অন্তর কপাল থেকে হাতটা সরিয়ে চোখ লাল করে মল্লিকার দিকে তাকালো। মুহূর্তেই অন্তরের চোখ দুটো মল্লিকার চোখে আটকে গেল। অন্তর মুগ্ধ নয়নে মল্লিকার চোখের দিকে তাকিয়ে আছে। মল্লিকা মুখটা হাঁ করে অন্তরের দিকে তাকিয়ে আছে। দুজনই দুজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মল্লিকা অন্তরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, হাউ কিউট হি ইজ! এরকম হ্যান্ডসাম ছেলেই তো আমি আমার বাপের জন্মে দেখিনি। নীলের চেয়েও অধিক হ্যান্ডসাম আর ড্যাশিং। তাহলে এবারের পছন্দটাও আব্বুর বেস্ট ছিল? খামোকা আমি আব্বুকে দোষ দিচ্ছিলাম। অন্তর মল্লিকার চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, এই দুটো নীল চোখই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। তাহলে কি এই সেই চোখ, যে চোখের মায়ায় আমি অনেক দিন আগেই ডুবে গেছিলাম? ইস, যদি আমার সেই মনোহরিণীর পুরো মুখটা দেখতে পারতাম, তবে এই মেয়েটার সাথে মিলিয়ে দেখতাম আসলেই সে ওই মনোহরিণী কিনা। হুট করে মল্লিকার অন্তরের থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে বলছে, ছি, এ কি করছি আমি? নীলকে রেখে অন্য ছেলের দিকে এভাবে মুগ্ধ নয়নে তাকাচ্ছি। আমার তো পাপ লাগবে। ধুর ছাই, আমার মাথাটা পুরো গেছে। এখন তো নীলের দিকে তাকালে আমার পাপ লাগবে, কজ আমি ম্যারিড। বর ছাড়া অন্য পুরুষের দিকে তাকানো যাবে না। ভাবতে কি খুশি খুশি লাগছে। নীলের চেয়েও আমার হাজবেন্ড অধিক হ্যান্ডসাম, যার সামনে আমি দাঁড়িয়ে আছি। মল্লিকা মাথাটা নিচু করে ফেলাতে অন্তর বেশ রেগে গেল। অন্তর মুখটা কালো করে বিড়বিড় করে বলল, মেয়েটা আমার থেকে চোখ সরালো কেন? ভালোই তো লাগছিল। আচ্ছা, আমি আবার ভুল করছি না তো? পৃথিবীতে অসংখ্য মেয়েরই তো নীল চোখধারী আছে। হয়তো এদের মধ্যে এই মেয়েটাও আছে। আমার মনে হচ্ছে না এই মেয়েটা আমার সেই মনোহরিণী। চোখ দুটো ঠিকই এক, তবে ভিতরের মনটা এক না। আমার বেনামি ভালোবাসা কখনো এই মেয়েটার মতন মিথ্যাবাদী আর জঙ্গলি হবে না। সে যথেষ্ট ভালো মনের মেয়ে, কারণ সে সবার সাথেই খুব ভালো ব্যবহার করে। ওই দিন তো আমি নিজের চোখেই দেখলাম সে কেমন তার ফ্রেন্ডের জন্য রেজিস্ট্রি অফিসে ফ্রেন্ডের মা বাবার সাথে লড়েছিল। পরে আবার বুঝিয়ে শুনিয়ে সবাইকে এক করে দিয়েছিল। আমি মুগ্ধ হয়ে তার চোখ জোড়া দেখছিলাম। দূর থেকে দেখেছি তাকে, ভয়েসটা শোনারও সুযোগ হয়নি। মুখ ঢেকে রেখেছিল বলেই মুখটা দেখারও সৌভাগ্য হয়নি। এর মাঝেই মল্লিকা মাথায় শয়তানি বুদ্ধি এঁটে ঠোঁট উল্টে কেঁদে কেঁদে মিসেস অরুণিমাকে উদ্দেশ্য করে বলল, শাশুড়ি আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন প্লিজ। আমি ইচ্ছে করে আপনার ছেলের মাথা ফাটাইনি। অ্যাকচুয়ালি আমার ঘুমে হাঁটার অভ্যেস আছে। মাঝে মাঝে সামনে যাকে পাই তাকেই মেরে বসি। কাল তো আপনাকেও মারতে বসেছিলাম শাশুড়ি আম্মু, সব তো আপনার চোখের সামনেই। এরপরও যদি আপনার বিশ্বাস না হয়, তবে আমার আব্বুকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন, তখনই সবটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কথাগুলো বলেই মল্লিকা কাঁদতে কাঁদতে অন্তরের হাত ধরে বলল, আমার প্রাণপ্রিয় স্বামী, প্লিজ আমাকে মাফ করে দিন। আর কখনো এমন ভুল হবে না। আমি অনুতপ্ত, লজ্জিত, শোকাহত, ব্যথিত, অনুশোচিত। শেষবারের মতন আমাকে ক্ষমা করে দিন প্লিজ। না হয় আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। মরে যাব আমি, বাঁচতে পারবো না এই অপরাধের বোঝা মাথায় নিয়ে। প্লিজ স্বামী, মাফ করে দিন আমায় প্লিজ। মল্লিকার কথা শুনে মিসেস অরুণিমা আর অনন্যা গলে গেছে। দুজনই মায়া ভরা দৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে আছে। অন্তর বেশ বুঝতে পারছে মল্লিকা এসব নাটক করে বলছে। অন্তর দাঁত কিরমির করে মনে মনে বলছে, আমি শিওর এই অসভ্য মেয়েটা সারাদিন বাড়িতে বসে বসে সিনেমা দেখে, তাই তো এত ভালো করে ডায়ালগগুলো মুখস্থ করে নিয়েছে। ময়না পাখির মতন ফরফর করে কথা বলেই যাচ্ছে। ড্রামাবাজ কোথাকার, নিশ্চয়ই এর মাথায় গ্যাস্ট্রিক আছে। অন্তর কপালে বিরক্তির ছাপ ফুটিয়ে এক ঝটকায় মল্লিকার হাতটা সরিয়ে তেজি কণ্ঠে বলল, এই মেয়ে, কোন সাহসে তুমি আমার হাত ধরলে? আমি তোমাকে অধিকার দিয়েছি আমার হাত ধরার? কেন, আপনার হাত কি মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা কোনো মহান ব্যক্তির পেন্টিং যে হাত ধরা যাবে না? ধরলেই জরিমানা দিতে হবে? অন্তর দাঁত গিজগিজ করে বলল, তোমার মতন অসভ্য মেয়ের সাথে কথা বলাটাই বেকার। কথাগুলো বলে অন্তর মিসেস অরুণিমার দিকে তাকিয়ে বলল,
আমি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এই আধপাগল মেয়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। প্লিজ আমাকে পিছন থেকে বাধা দিতে এসো না। কথাগুলো বলেই অন্তর লাগেজ গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। মল্লিকা ক্ষেপে গিয়ে অন্তরের শার্টের কলার চেপে ধরে বলল, আপনার এত বড় সাহস, আপনি আমাকে অসভ্য বলেন? এই, আপনি অসভ্যতার কি দেখেছেন? এখনই আপনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে আসবে না। মিসেস অরুণিমা তেড়ে এসে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, এসব তুমি কি বলছো মল্লিকা? তুমি আমার ছেলেটাকে না আটকে উল্টে ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? অন্তর রাগী চক্ষু নিয়ে মল্লিকাকে ধাক্কা দিয়ে মল্লিকার দিকে তেড়ে এসে বলল, বাড়িটা তোমার না, বাড়িটা অনলি আমার। আমার যখন ইচ্ছে হবে তখন আমি এই বাড়ি থেকে বের হব। তোমার কমেন্টে আমি চলবো না। তাছাড়া তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না, বিরক্তিকর তুমি। মল্লিকা কিছুটা নত হয়ে ন্যাকা ন্যাকা ভাব নিয়ে অন্তরের দিকে তাকিয়ে বলল, সরি, আসলে ওই সময় রাগ করে আপনাকে বের হয়ে যেতে বলেছি। প্লিজ আপনি যাবেন না, আমার শাশুড়ি আম্মু খুব কষ্ট পাবে। মল্লিকার কথায় পাত্তা না দিয়ে অন্তর ব্যাগ গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। মিসেস অরুণিমা আর অনন্যা অনেক জোরাজুরি করেও অন্তরকে আটকাতে পারছে না। মল্লিকা কিছুটা দূরে দাঁড়িয়ে মনে মনে শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে বলল, যা না যা, তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় হ। তোর সাথে এক বাড়িতে থাকার কোনো ইচ্ছেই নেই আমার। তুই বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আমিও পুরুত করে উড়াল দেব আমার নীলের কাছে। অন্তর সব কিছু গুছিয়ে মল্লিকাকে ক্রস করে রুম থেকে বের হয়ে সোজা বাড়ির গার্ডেনে চলে গেল। মিসেস অরুণিমা কাঁদতে কাঁদতে অন্তরের পিছু পিছু গেল। অনন্যা হন্তদন্ত হয়ে মিস্টার সরফরাজ চৌধুরীর নম্বরে ফোন লাগালো। উনি গতকাল রাতেই অফিসের কাজে শহরে গিয়েছেন। কল বাজার সাথে সাথেই সরফরাজ চৌধুরী কলটা রিসিভ করে ফেলল। অনন্যা কাঁদতে কাঁদতে বলল, আব্বু, ভাইয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, প্লিজ তুমি ভাইয়াকে তাড়াতাড়ি কল দিয়ে থামাও। সরফরাজ চৌধুরী দুজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলেন। উনি বসা থেকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, হোয়াট? উইদাউট এনি রিজন অন্তর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এসবের মানে কি? রিজন আছে আব্বু, আসলে ভাবির সাথে ঝগড়া করে ভাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে। তোমার গুণধর ভাই বিয়ের পরের দিনই মল্লিকার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? হাউ ফানি! এমন কথা তো আমি আমার বাপের জন্মেও শুনিনি। অ্যাকচুয়ালি তোমার ভাই ইচ্ছে করে নাটক করছে, আমার মান সম্মান নিলামে তোলার জন্য, আমাকে নাজিমের কাছে ছোট করার জন্য। আমি বেশ বুঝতে পেরেছি। আমি এও জানি তোমার ভাই এখন গ্রামে রওনা দেবেন ওই নীল চোখধারী মেয়েকে খোঁজার জন্য। সরফরাজ চৌধুরী টাইটা নাড়িয়ে চাড়িয়ে চোখে মুখে রাগান্বিত ভাব ফুটিয়ে বলল, যে করি হোক তোমার ভাইকে আটকাও অনন্যা। আমি এখন হুট করে বাড়ি আসতে পারবো না। তোমার ভাইয়ার নাম্বারে কল করলেও তোমার ভাই এখন কলটা রিসিভ করবে না, টোটালি ইগনোর করবে। সো তুমি আর আম্মু মিলেই যে করি হোক অন্তরকে থামাও। আমি সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরছি। অনন্যা কয়েকটা শুকনো ঢোক গিলে বলল, ওকে আপু, চেষ্টা করছি। কথাটা বলেই অনন্যা কলটা কেটে দৌড়ে নিচে চলে গেল। মিসেস অরুণিমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মল্লিকা ন্যাকা কান্না করছে। অন্তর গাড়িতে বসে এতক্ষণে গাড়ি হাই স্পিডে ছেড়ে দিয়েছে। অনন্যা দৌড়ে এসেও অন্তরকে পায়নি। এর আগেই অন্তর ছোঁ মেরে চলে গেছে। অন্তর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই মল্লিকা ধপ করে মাটিতে বসে ন্যাকা কান্না করছে আর বলছে, শুধুমাত্র আমার ভুলের জন্য আমার বর বাড়ি ছেড়ে চলে গেল গো, নতুন বউকে একা রেখে চলে গেল। এখন আমি কি নিয়ে এই বাড়িতে থাকবো? কার উপর ভিত্তি করে এই বাড়িতে সংসার করব? কার বাচ্চার মা হব? আমার তো অনেক শখ ছিল 11টা বাচ্চার মা হওয়ার, পুরো একটা ফুটবল টিম। এবার আমার কি হবে? আমি কোন মুখে এই বাড়িতে থাকবো? কি আশ্বাসে এই বাড়িতে মুখ বুজে পড়ে থাকবো? আমার তো সব শেষ হয়ে গেল। মিসেস অরুণিমা কাঁদতে কাঁদতে মল্লিকার পাশে বসে মল্লিকার মাথায় হাত বুলিয়ে বলল, প্লিজ মা, কেঁদো না, অন্তর ফিরে আসবে। কাল তো তোমাদের বউভাত, এর আগেই অন্তর চলে আসবে। ওর আব্বু ঠিক ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবে। অন্তর নেই তো কি হয়েছে, আমরা আছি না, আমরা তোমাকে দেখে শুনে রাখবো। তুমি আমাদের আশ্বাসে এই বাড়িতে থাকবে, সংসার করবে, আমার 11টা নাতি নাতনির মা হবে। পুরো বাড়িতে আমার নাতি নাতনিরা খেলাধুলো করবে আর আমি মন প্রাণ ভরে ওদের দেখব। আহ, কি শান্তি! মল্লিকা কান্না থামিয়ে মুখ বাঁকা করে মিসেস অরুণিমার দিকে তাকিয়ে মিনমিন করে বলল, শখ কত দেখো, 11টা নাতি নাতনির মুখ দেখবে। আমি তো জাস্ট ড্রামা করছিলাম, উনি কিনা সত্যি সত্যিই ধরে নিল। এতে আমার কি?
আমার তো কোনো রকমে ভাওতাবাজি দিয়েই বাড়ি থেকে বের হতে হবে। অন্য একটা টেকনিক খাটিয়ে আমাকেও বাপের বাড়ি চলে যেতে হবে। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। নীলের জন্য প্রচণ্ড ভয় হচ্ছে। ভার্সিটিতে আমাকে না পেয়ে নীল নিশ্চয়ই বাড়ি চলে যাবে আমাকে খুঁজতে। কোনো রকমে যদি জানতে পারে আমার বিয়ে হয়ে গেছে, তো পুরো বাড়িতে হাঙ্গামা মাচিয়ে দেবে, সাথে আমারও ব্যান্ড বাজাবে। না না, এটা হতে দেয়া যাবে না। যে করেই হোক আগে আমাকে নীলের সাথে দেখা করতে হবে, না হয় নীলের পাগলামি বেড়ে যাবে। তখন আমি হাজার চেষ্টা করেও নীলকে সামলাতে পারবো না, পুরো ভায়োলেন্ট হয়ে যাবে। কথাগুলো বিড়বিড় করেই অন্তরা আবারও কান্নার সুর তুলে বলল, না শাশুড়ি আম্মু, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। যেখানে আমার স্বামী নেই সেখান থেকে আমি কি করব? আপনার ছেলে যেদিন বাড়িতে ফিরবে ওই দিন আমিও এই বাড়িতে ফিরবো, এর আগে না। আর এটাই হবে আমার ভুলের শাস্তি। কথাগুলো বলেই মল্লিকা বাড়ি থেকে বের হয়ে সোজা ভার্সিটির রাস্তায় মোড় নিল। মিসেস অরুণিমা আর অনন্যা অসহায় দৃষ্টিতে মল্লিকার যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। দুজনেই নিরুপায় হয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। মিসেস অরুণিমা বাড়ির ড্রয়িং রুমে ঢুকেই ল্যান্ডলাইন থেকে সরফরাজ চৌধুরীকে কল করে সব জানিয়ে দিল। সরফরাজ চৌধুরী মাথায় হাত দিয়ে ঠায় বসে রইল। উনি কোনো রকমের মিটিং সেরেই ওনার বড় বোনের বাড়িতে গিয়ে অন্তরকে নিয়ে আসবে। অন্যদিকে অন্তর এলোমেলোভাবে ড্রাইভ করছে আর চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলছে, কিছুতেই আর বাড়ি ফিরে যাবে না। বাড়িতে ফিরলেই ওরা আমাকে জোর করে ওই মেয়ের সাথে সংসার করাবে। মেয়েটা অসম্ভব ঝগড়ুটে আর অসভ্য, ওর সাথে কিছুতেই সংসার করা যাবে না। তাছাড়া আমি তো অন্য একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি আর অন্য কাউকে বউ হিসাবে মানতে পারবো না। খুব জলদি আমি ওই নীলাভ চোখের মালিককে খুঁজে বের করব। পুপুর বাড়ি গিয়েই আমার প্রথম কাজ হলো রেজিস্ট্রি অফিসে গিয়ে আমার কল্পনার রানীর খোঁজ করা। কথাগুলো বলেই অন্তর মলিন হেসে খুব স্পিডে গাড়ি ছেড়ে দিল। প্রায় 20 মিনিট পর মল্লিকা হাঁটতে হাঁটতে ভার্সিটির কাছাকাছি চলে এলো। হাঁটতে হাঁটতে মল্লিকার পা ব্যথা হয়ে গিয়েছে। গাড়ি ভেড়া দেওয়ার সামর্থ্য ওর আপাতত নেই, তাই সে পায়ের ওপর পুরো দমে অন্যায় করে চলেছে। ভার্সিটির গেটের সামনে আসতেই মল্লিকা নীলকে দেখতে পেল। বাইকের ওপর বসে নীল একটা সুন্দরী মেয়ের কাঁধে হাত রেখে হেসে হেসে কথা বলছে। মেয়েটা কেমন লজ্জামাখা দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। মল্লিকার গা জ্বলে যাচ্ছে চোখের সামনে এমন ঢলাঢলি করতে দেখে। মল্লিকা আর দেরি না করে চোখ মুখ লাল করে নীলের সামনে তেড়ে গেল। নীল মল্লিকাকে দেখার সাথে সাথেই মেয়েটার কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে বাইক থেকে নেমে পড়ল। মেয়েটার দিকে তাকিয়ে নীল চোখ দিয়ে কিছু একটা ইশারা করলো। মেয়েটার দেরি না করে ভার্সিটির গেটের ভেতর ঢুকে গেল। নীল এক গাল হেসে মল্লিকার মুখোমুখি দাঁড়ালো। মল্লিকা মুখটা কালো করে নীলের দিকে তাকিয়ে আছে। হুট করে নীল ঘোর লাগানো দৃষ্টিতে মল্লিকাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখছে। নীলের এমন চাহনিতে মল্লিকার কেমন যেন অস্বস্তি লাগছে। এই জন্যই নীল কুদৃষ্টিতে মল্লিকার দিকে তাকিয়ে আছে। মল্লিকা নীলের চোখ অনুসরণ করে দেখল নীল মল্লিকার পেটের দিকে তাকিয়ে আছে। সাথে সাথেই মল্লিকার শাড়িটা খুব ভালোভাবে পেটে পেঁচিয়ে নিল। নীল মাথাটা ঝাঁকিয়ে মল্লিকার চোখের দিকে তাকিয়ে বলল, হঠাৎ করে শাড়ি পরলে কেন? আগে তো আমি হাজার চেঁচালেও শাড়ি পরতে না। মল্লিকা কয়েকটা শুকনো ঢোক গিলে বলল, হুট করে মন চাইলো শাড়ি পরতে, তাই পরে নিলাম। কেন নীল, তুমি খুশি হওনি? নীল বাঁকা হেসে বলল, খুব খুশি হয়েছি মল্লিকা। শাড়ি পরলে তোমাকে পুরো হট লাগে, তখন নিজেকে সামলানো দায় হয়ে পড়ে। মল্লিকা কপাল কুঁচকে বলল, ছি নীল, প্রশংসা তো অন্তত ঠিকভাবে করতে শেখো। হট কুল এসব কি? তুমি বুঝবে না ডার্লিং, তোমাকে এমন রূপে দেখে আমার মাথা ঠিক নেই। চলো আমরা কোথাও ঘুরতে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। মল্লিকা মাথাটা নিচু করে বিড়বিড় করে বলছে, ইস, আমারও তো কত ইচ্ছে ছিল এভাবে লাল শাড়ি পরে নীলের সাথে ঘুরতে যাওয়া। এই দিনটাও এসেছে, তবে এখন আমার হাতে আর সময় নেই। নীলের সাথে কথা বলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। শাশুড়ি আম্মু হয়তো এতক্ষণে আব্বুর কাছে কল করে সব জানিয়ে দিয়েছে। আমি শিওর বাড়ির সবাই আমার জন্য অধীর আগ্রহে বসে আছে। ফিরতে একটু লেট করলেই অনেক বড় ক্যাচাল হয়ে যাবে। তাড়াতাড়ি নীলের সাথে কথা বলে বাড়ি ফিরতে হবে আমায়। কথাগুলো বলেই মল্লিকা নীলের চোখের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, না নীল, আজ না, আমরা অন্য কোনো দিন ঘুরতে যাব। ওই দিন আমি আরও বেশি করে সেজে আসবো, ঠিক তোমার মনের মতন। এরপর দুজন একসাথে অনেক ঘুরবো, খাবো দাবো, সারাদিন একসাথে কাটিয়ে এরপর বাড়ি ফিরবো। আজ বরং আমি আসি নীল।
মল্লিকা কথাগুলো একটানা বলে যেই না বাড়ির রাস্তায় পা বাড়াবে, অমনি নীল মল্লিকার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে মল্লিকাকে নীলের বুকের সাথে মিশিয়ে নিল। মল্লিকা খুব জোরাজুরি করছে নীলের থেকে নিজেকে ছাড়ানোর জন্য। নীল কিছুতেই মল্লিকাকে ছাড়ছে না। মল্লিকা বেশ তেজি কণ্ঠে নীলকে উদ্দেশ্য করে বলল, এসব কি হচ্ছে নীল রাস্তার মাঝখানে? লোকজন কি ভাববে আমাদের? নীল বাঁকা হেসে বলল, লোকজনদের এতটা সাহস হয়নি যে নীল আর ওর গার্লফ্রেন্ডের দিকে তাকাবে। ওরা জানে নীল কতটা জঘন্য। ঠিক চোখ উপড়ে নেব সবগুলোর। কথাগুলো বলেই নীল সুযোগ বুঝিয়ে যেই না মল্লিকার গায়ে হাত দিতে যাবে, অমনি মল্লিকা নীলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নীল কিছুটা ব্যর্থ হয়ে মল্লিকার দিকে তাকিয়ে বলল, প্লিজ মল্লিকা, আমার ফ্ল্যাটে চলো না। আজই আব্বুর সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আজ ওরা দুজনেই বাড়িতে আছে। মল্লিকা মনটা খারাপ করে বলল, সরি নীল, আজ কোথাও যেতে পারবো না। খুব তাড়া আছে আমার। আব্বুর সাথে আজ আমায় একটা জায়গায় যেতে হবে। বাড়িতে হয়তো আব্বু আমার জন্য ওয়েট করছে। আমি জাস্ট তোমার সাথে দেখা করার জন্যই এসেছি। তোমাকে এক নজর দেখে নিয়েছি, এতেই আমার শান্তি। আমি বরং যাই, পরে তোমাকে টেক্সট করে জানিয়ে দেব কবে আমরা দেখা করছি, ওকে? নীল কিছুটা উতলা হয়ে বলল, প্লিজ মল্লিকা, তাড়াতাড়ি একটা ঠিকঠাক দিন বের করে আমাকে জানিও। তোমার থেকে দূরে থাকতে আমার একদম ভালো লাগে না। সারাক্ষণ তোমার আশেপাশে থাকতে মন চায়। ইদানিং তোমাকে ছেড়ে থাকাটা দায় হয়ে পড়েছে। প্লিজ আমার দিকটা বোঝার চেষ্টা করো। মল্লিকা এক গাল হেসে বলল, খুব শীঘ্রই আমরা দেখা করব নীল, তুমি চিন্তা করো না। মল্লিকা কিছুটা লজ্জামাখা কণ্ঠে আবারও বলল, লাভ ইউ নীল। নীল বাঁকা হেসে বলল, লাভ ইউ টু। মল্লিকা পিছু ফিরে বাড়ির রাস্তায় মোড় নিল। নীল পিছন থেকে চেঁচিয়ে মল্লিকাকে উদ্দেশ্য করে বলল, মল্লিকা, টেক্সটটা যেন আমার ফোনে তাড়াতাড়ি আসে। আর কিছুদিন দেরি হলে কিন্তু আমি তোমার বাড়িতে গিয়ে উঠবো। জোর করে তোমাকে বাড়ি থেকে তুলে আনবো। মল্লিকা শুকনো ঢোক গিলে পিছু ফিরে নীলের দিকে তাকিয়ে বলল, তোমাকে এসব কিছুই করতে হবে না নীল, আমি নিজেই তোমার কাছে চলে আসবো। কথাগুলো বলেই মল্লিকা বাড়ির রাস্তায় দৌড় দিতে লাগলো। নীল মুখটা কালো করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে মল্লিকার যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ধ্যাত, বাকি আজও হাতছাড়া হয়ে গেল। এই 2 মাস এত কষ্ট করেও এই ধূর্ত মেয়েকে আমি বসে আনতে পারছি না। ঠিক কোনো না কোনোভাবে উড়াল দিচ্ছি। অন্য কোনো মেয়ের জন্য আমার এতটা খাটতে হয়নি। কেবলমাত্র এই মেয়ের জন্য আমাকে এতটা টাইম ওয়েস্ট করতে হচ্ছে। এই 1 সপ্তাহের মধ্যেই মল্লিকার চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে। যে করি হোক, ওকে আপনার পার্টনার বানাতেই হবে। এর মাঝেই নীলের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নীল বাঁকা হেসে ফোনটা রিসিভ করে আহ্লাদি কণ্ঠে বলল, জাস্ট 10 মিনিটস ওয়েট। ফ্ল্যাটের চাবিটা নিয়ে রুমে ঢুকে পড়ো, আমি দৌড়ে আসছি। কথাগুলো বলে নীল বাইকে উঠে ওর ফ্ল্যাটের দিকে রওনা দিল। প্রায় 15 মিনিট পর মল্লিকা পায়ে হেঁটে ওর বাড়ি অবধি পৌঁছে গেল। হাঁপাতে হাঁপাতে সে বাড়ির ড্রয়িং রুমে ঢোকার সাথে সাথেই মল্লিকার আম্মু মিসেস লিজা ঠাস করে মল্লিকার গালে এক চড় বসিয়ে দিল। মল্লিকা গালে হাত দিয়ে চোখে এক রাস জল নিয়ে মিসেস লিজার দিকে তাকিয়ে আছে। তার আব্বু মিস্টার নাজিম সোফায় থম মেরে বসে আছে। আজ উনি কোনো প্রতিবাদ করছেন না। মল্লিকা মিস্টার নাজিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মিস্টার নাজিমকে চুপ করে থাকতে দেখে মল্লিকা যেই না ঠোঁট উল্টে কাঁদতে যাবে, এর আগেই মিসেস লিজা ঝাঁঝানো কণ্ঠে বলে উঠল, তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়ে বড় করেছিলাম মল্লিকা? তুমি কিভাবে পারলে শ্বশুর বাড়ি থেকে একটা এমন ফালতু এক্সকিউজ দিয়ে একা একা বাড়িতে চলে আসতে? তোমার বিবেকে বাঁধেনি? শুধুমাত্র তোমার উগ্র ব্যবহারের জন্যই অন্তর বাধ্য হয়েছে বাড়ি ছেড়ে যেতে। তুমি তোমার দোষ ঢাকার জন্য এই বাড়িতে চলে এলে। তোমাকে বুঝতে হবে, এখন তুমি বিবাহিত। এক কদম বাড়ানোর আগে তোমাকে ভেবে চিনতে বাড়াতে হবে। সব দিক ভেবে তোমাকে ডিসিশন নিতে হবে। যখন যা মন চাইবে তখন তাই করার অধিকার নেই তোমার। আমাদেরই দোষ। আমরাই তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি। ছোটবেলা থেকে অতি আদরে আদরে তোমাকে বাঁদর বানিয়ে দিয়েছি, যার ফল এখন আমাদের ভোগ করতে হবে। মল্লিকা মাথাটা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। চলবে গল্প মন চাই তোকে, লেখিকা নিশাত জাহান নিশি।